হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর হাতে মাত্র কয়েকদিন বাকি আছে। তো এরপরই তোমাদের শুরু হচ্ছে তোমাদের মাধ্যমিক। দেখো, একদম ফাইনাল পরীক্ষা। তোমরা একদম অন্য স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষা বিশেষ করে তোমাদের কিন্তু জীবনের একদম প্রথম একদম ফার্স্ট স্টেপ, তোমাদের কিন্তু এই মাধ্যমিক জীবনের একদম প্রথম পরীক্ষা মাধ্যমিক। তো এই মাধ্যমিক পরীক্ষার তোমাদের সবার একটু কম বেশি টেনশন থাকবে আমি জানি। তথাপি আমি বলবো, দেখো তোমাদের যেই পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে তোমাদের কিন্তু টেনশন করলে হবে না। তার কারণ টেনশন করলে তোমাদের অবশ্যই অবশ্যই অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো রিল্যাক্সে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তো দেখো, তো আশা করি তোমাদের পরীক্ষা, এই যে তোমাদের যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, ক্লাস 10 এর যে ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রিপারেশন প্রস্তুতি মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের রিভাইজ দেওয়া এবং সেই সঙ্গে টেস্ট পেপারগুলো সলভ করা, এবং মাঝে মাঝে তোমাদের লিখতে হবে, বাড়িতে বসে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো সেই লেখার প্র্যাকটিসটা চালিয়ে যাবে। আর সেই সঙ্গে তোমাদের দেখো টেস্ট পেপার সলভ করতে হবে। আর আমি আজকে তোমাদের সামনে অনেক দিন পর আমি তোমাদের সামনে উপস্থাপিত হলাম। তার কারণ দেখো, তোমাদের মাধ্যমিকের অনেকেই প্রবলেম রয়েছে ভূগোলে। তো সেই ভূগোলের ক্ষেত্রে আমি আজকে এই মুহূর্তে তোমাদের সামনে মোটামুটি নন স্টপ বলা যায়, তোমাদের এক নাগাড়ে আমি অনেক সময় পর্যন্ত তোমাদের মাধ্যমিক ভূগোলের তোমাদের শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে, টোটালি টোটালি যেই শর্ট কোশ্চেন গুলো রয়েছে। আর তোমরা যারা যারা লাইনে আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের টোটালি আজকে তোমাদের ভূগোলের যেগুলো রয়েছে এমসিকিউ, মানে এমসিকিউ রয়েছে যেগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এসিকিউ রয়েছে শর্ট কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, অর্থাৎ যাবতীয় তোমাদের শর্ট কোয়েশ্চেন গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে যারা পরবর্তী পর্যায়ে তোমরা অফলাইনে যারা ভিডিও দেখবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোলের, দেখো মাধ্যমিক ভূগোলের তোমাদের প্রথমেই আমি পরপর তোমাদের বলে দেব। অবশ্যই যারা পারবে তোমরাও কমেন্ট করবে, আর যারা নতুন আছো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখো তোমাদের মাধ্যমিক ভূগোলের রয়েছে যেখানে এক এক করে আমি তোমাদের পরপর দেখো তোমাদের এক এক করে আমি তোমাদের সবকিছু বলে দেব। তো প্রথমেই দেখো তোমাদের রয়েছে মাধ্যমিক। এই মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট দেখে নাও, তোমাদের ফার্স্ট রয়েছে, দেখো মাধ্যমিক ভূগোল 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, আর প্রথম অধ্যায় একদম ফার্স্ট রয়েছে। দেখো তোমাদের প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের মধ্যেই রয়েছে তোমাদের ফার্স্ট, দেখো বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। দেখো এখান থেকে তোমাদের যেই কোশ্চেনগুলো আমি দেব, এর বাইরে আশা করি কোনো কোশ্চেন তোমাদের পড়ার প্রয়োজন হবে না। তো দেখো প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু এক। আর সেই সঙ্গে তোমাদের কিন্তু এগুলো এমসিকিউ, তোমরা অনেকেই জানো তথাপি আমি তোমাদের বলে দিচ্ছি। আর তোমরা যারা জানবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। দেখো প্রথম কোশ্চেন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে যে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? প্রথমে রয়েছে অপশন রয়েছে বহির্জাত প্রক্রিয়া, খতে রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া, গতে রয়েছে গিরিজনীয় আলোড়ন, ঘতে রয়েছে মহিভাবক আলোড়ন। দেখো, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে, আমাদের এই ভূপৃষ্ঠের উপরে, দেখো আমাদের এই ভূপৃষ্ঠের উপরে যে ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেটি অবশ্যই নিশ্চয়ই তোমরা জানো বহির্জাত প্রক্রিয়া। তার মানে উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। দেখো বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে? কোশ্চেন তোমাদের বুঝতে হবে, বুঝে বুঝে তোমাদের আনসার করলে দেখো কোনো প্রবলেম হবে না। আনকমন কোশ্চেন থাকলেও, আনকমন কোশ্চেন পরীক্ষায় দিলেও তোমরা একটু চিন্তা ভাবনা করে কোশ্চেনটি পড়বে, দেখবে তোমরা কিন্তু সঠিক উত্তর করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে সেকেন্ড কোশ্চেন রয়েছে, দেখো আহ, আরোহণ, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হলো কি? দেখো আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়, এর মধ্যে যা আছে একমাত্র বালিয়ারি হবে। বালিয়ারি রয়েছে, নদীর মধ্যে দ্বীপ রয়েছে, নদীর মধ্যে চড়া রয়েছে, ঠিক আছে? নদীর মধ্যে চর যেটাকে বলা হয়, কিংবা স্টালাকমাইট রয়েছে, কিংবা স্বাভাবিক বাত রয়েছে, ঠিক আছে? তো এগুলো রয়েছে মানে পলিগঠিত সমভূমি রয়েছে, এগুলো কিন্তু সবই আরোহণের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে,
যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়, মানে ভূমিরূপ যেরকম উচ্চতা ছিল সেই ভূমিরূপের উচ্চতা কি হবে বলতো, আস্তে আস্তে কমে যাবে, ভূমিরূপের উচ্চতা কমে যাবে, তখন তাকে বলা হয় অবরোহণ। অবরোহণ কথার মানে হলো উঁচু জায়গা নিচু হয়ে যাওয়া, তাকে বলা হয় অবরোহণ। ঠিক আছে, তো এরপর আমরা দেখে নিচ্ছি, দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে ট্রিপল স্টার। দেখো ট্রিপল স্টার রয়েছে 4। আর 4 নম্বরের কোয়েশ্চেন, দেখো শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? তোমরা জানো যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। কে আছো দেখে নিচ্ছি। রাজেশ বৈদ্য, স্যার আমি আছি। রাজেশ, ওকে রাজেশ, ধন্যবাদ। তুমি আছো, ওকে ওকে, ওয়েলকাম। ওয়েলকাম রাজেশ বৈদ্য, ওকে, থ্যাংক ইউ রাজেশ। চলো তাহলে আমরা দেখে নিচ্ছি, দেখো পরের কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেন কি বলতো, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত হয় না, সেই অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? অবশ্যই ক্যানিয়ন বলা হয়। আর ক্যানিয়ন বিশেষ করে, দেখো ক্যানিয়ন বিশেষ করে মরু অঞ্চলে কিন্তু গঠিত হয়। ঠিক আছে, আই আকৃতির উপত্যকা বিশেষ করে মরু অঞ্চলে, শুষ্ক অঞ্চলে গঠিত হয়, তার কারণ সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই। এরপরে যারা যারা আসবে পরবর্তী পর্যায়ে, বা তোমরা এখন যারা লাইনে আছো, অবশ্যই কমেন্ট করো। এখানে রাজেশ আছে, রাজেশ বৈদ্য আছে, কমেন্ট করলো। আর যারা যারা আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এরপরে রয়েছে পঞ্চম কোয়েশ্চেন, দুটি, দেখো দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? দেখো এই একটি উচ্চভূমি রয়েছে, এই একটি উচ্চভূমি রয়েছে, এর মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়েছে। তো এই দুটি উচ্চভূমির কে কি বলা হয়? তার মানে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী। দেখো এই একটি নদী অববাহিকা, আর ধরো এই একটি নদী অববাহিকা, এই দুটি নদীর অববাহিকার মধ্যে যে উচ্চভূমি রয়েছে তাকে কি বলা হয়? দেখো তাকে অবশ্যই বলা হয় জলবিভাজিকা, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6, লবণাক্ত লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি? দেখো লবণযুক্ত অঞ্চলে শিলা স্তরের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয়, এবং নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? অবশ্যই দ্রবণ ক্ষয়। দেখো লবণ বলেছে, লবণের সঙ্গে অবশ্যই বিক্রিয়া করবে, তার মানে দ্রবণ ক্ষয়। উত্তর কিন্তু হবে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছ, দেখো তোমরা এই ভিডিও যারা এখন দেখছো কিংবা পরবর্তী পর্যায়ে দেখবে, দেখবে তোমরা প্র্যাকটিস করো। আর এখন যারা আছো তোমরা অবশ্যই আনসার গুলো বলার চেষ্টা করো। তবে আমি বলবো, বলার চেষ্টা করবো, দেখো তোমরা যারা এই ভিডিও দেখছো, তোমাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি কোশ্চেন উত্তরগুলো পারো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 7 নম্বরের কোয়েশ্চেন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। দেখো কোন প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়? অবশ্যই নিচু জায়গায় যখন ভরাট হয়ে যাবে তখন ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তার মানে আরোহণ, তখন তাকে বলা হয় আরোহণ। ঠিক আছে, এরপরে আমি দেখে নিচ্ছি, দেখো তোমাদের যে প্রক্রিয়ায়, দেখো আমি বলে দিচ্ছি, দেখো যে প্রক্রিয়ায় অভিকর্ষজ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে, তখন তাকে কি বলে? দেখো যে প্রক্রিয়া অভিকর্ষজ যে শক্তি রয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, সেই শক্তির ফলে আহ আবহবিকারজাত যে সমস্ত পদার্থগুলো রয়েছে, সেই পদার্থগুলো যখন নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা ক্ষয় প্রক্রিয়া, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ কোনটি? তোমরা জানো রসে মাতানে বা রসে মোতানে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10, হিমবাহ সৃষ্ট হ্রদ কোনটি? দেখো হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরি। দেখো ক ইজ দ্য কারেক্ট আনসার, কোরি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11তে বলা হয়েছে, যে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড় অবস্থিত ভূমিরূপকে কি বলে? দেখো মরু অঞ্চলে যে সমস্ত অনুচ্চ ঢিবি বা পাহাড় রয়েছে তাকে কি বলে? তাকে বলা হয় ইনসেলবার্স। ইনসেলবার্স বা ইনসেলবার্গ, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12, দেখো বায়ুর সঞ্চার ফলে গঠিত ভূমিরূপকে বলা হয় কি? দেখো বায়ু আমরা জানি সঞ্চয় করে, সেই বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি? দেখো অবশ্যই বালিয়ারি হবে, অবশ্যই বালিয়ারি হবে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। ধ্রিয়ান হলো দেখো চলমান বালিয়ারি। লোয়েসও কিন্তু দেখো এক ধরনের সরি, হ্যাঁ বালিয়ারি। দেখো এখানে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বলেছে, তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে দেখো বালিয়ারিও গঠিত হয়। তো আহ লোয়েস দেখো লোয়েসও গঠিত হয়, কিন্তু লোয়েস কিন্তু এক ধরনের সমভূমি, তাই এখানে উত্তর কিন্তু হবে তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু সমভূমি বলেছে। আর বালিয়ারি কিন্তু এক ধরনের বালির পাহাড়। ঠিক আছে, বালিয়ারি হলো এক ধরনের বালির পাহাড়।
ওকে, তো উত্তর কিন্তু হবে লোয়েস সমভূমি। চীনের ইয়াংসিকিয়াং নদীর অববাহিকে কিন্তু এই লোয়েস সমভূমি দেখা যায়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 13। 13তে বলা হয়েছে কি দেখো, সাহারা মরুভূমিতে লবণাক্ত হ্রদগুলোকে কি বলে? দেখো সাহারা মরুভূমিতে কিন্তু বলা হয় শর্টস, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 14। 14তে বলা হয়েছে আরোহণ ও অবরোহণ অবরোহণ প্রক্রিয়া। এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন। আরোহণ এবং অবরোহণের সম্মিলিত ফলকে কি বলা হয়? অবশ্যই বলা হয় পর্যায়ন। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 15। কি বলা হয়েছে দেখো, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস কি? দেখো বহির্জাত প্রক্রিয়া মানে আমরা জানি বাহ্যিক শক্তি। এই বাহ্যিক শক্তি প্রক্রিয়ার প্রধান উৎস কিন্তু হবে সূর্য, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 16 নম্বর দেখে নিচ্ছি দেখো, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমির উপর উদাহরণ কি? দেখো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমির উপর উদাহরণ মানে অবরোহণ কথার মানে উঁচু জায়গায় নিচু হয়ে যাওয়া। তার মানে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমির উপর কি? দেখো এখানে রয়েছে যা রয়েছে উত্তর কিন্তু হবে অবশ্যই রয়েছে জলপ্রপাত। দেখো জলপ্রপাত ইজ দ্য কারেক্ট আনসার। অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ মানে জলপ্রপাত অবশ্যই ক্ষয় করে, তোমরা জানো। এরপরে রয়েছে 17। বলা হয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি? দেখো আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম কিন্তু হবে তোমাদের বালিয়ারি। ঠিক আছে, বালিয়ারি কিন্তু আরোহণের ফলে গঠিত হয়, অর্থাৎ নিচু জায়গা কিন্তু ভরাট হয়ে যায়। আর গোর কিন্তু দেখো তোমরা জানো এটা রয়েছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। রসে মাতানে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। গিরিখাত রয়েছে তোমার নদীর দ্বারা গঠিত ভূমিরূপ। উত্তর কিন্তু হবে দেখো বালিয়ারি। ঠিক আছে, বালিয়ারি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমরা যারা লাইনে আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কে কে আছো এবং তোমরা কারা মাধ্যমিক দিতে চলছো। দেখো পরে কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কি হয়? দেখো 2 to the power 6 মানে 64 গুণ কিন্তু বৃদ্ধি পায়। 2 to the power কিন্তু 6, 64 গুণ বৃদ্ধি পায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার রয়েছে ঘোড়ামারা। ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ কি? দেখো সমুদ্রের জলের উচ্চতা কিন্তু বৃদ্ধি পাওয়া। একদিকে কোথায় রয়েছে দেখো, সমুদ্র সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাওয়া, সেই সঙ্গে কিন্তু ক্ষয়, এই দুটি কারণ কিন্তু একসঙ্গে হবে। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন 20। ক্যানিয়ন। দেখো এখানে রয়েছে তোমাদের ক্যানিয়ন, আমি দেখে দিচ্ছি তোমাদের ক্যানিয়ন। দেখো ক্যানিয়ন বলা হয়েছে ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ কি? দেখো ক্যানিয়ন আকৃতির আয়াকৃতি হওয়ার প্রধান কারণ আমি বললাম প্রথমেই, শুষ্ক অঞ্চলে তো মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, নিম্নক্ষয় বেশি। তার মানে উত্তর কিন্তু হবে আহ নদীর, হ্যাঁ, নদীর নিম্নক্ষয় বেশি। তার মানে কিন্তু উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 21। 21-এ বলা হয়েছে প্রশস্ত নদী মোহনাকে কি বলে? অবশ্যই খাড়ি বলা হয়, খাড়ি বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 22। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? অবশ্যই হবে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর মধ্যে রয়েছে ইলহা দা মারাজো। তোমরা কিন্তু এখন কিন্তু মাজুলি বললে হবে না, এখন কিন্তু তোমাদের বলতে হবে ইলহা দা মারাজো, অর্থাৎ এটি রয়েছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। এরপরে রয়েছে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী, প্রথমেই বলেছিলাম দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় জলবিভাজিকা। এরপরে আছে পাখির পায়ের মতো। দেখো পাখির পায়ের মতো বা পাখির আকৃতির মতো বদ্বীপ দেখা যায় কোথায়? দেখো উত্তর আমেরিকার মিসিসিপি নদীর মোহনায়। এছাড়া আমাদের ভারতবর্ষে দেখা যায় কৃষ্ণা। দেখো কৃষ্ণা নদীর মোহনায় কিন্তু এই পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 25। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ রয়েছে দেখো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। এরপরে চলো রয়েছে তোমাদের 26। হিমবাহ। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাটলকে কি বলা হয়? দেখো বাকস্রুন্ড বলা হয়, বাকস্রুন্ড বলা হয়। আর দেখো আমি যদি তোমাদের এটা দেখিয়ে দিই, দেখো একটু ফলো করো। দেখো এটা হিমবাহের কিন্তু, এক সেকেন্ড, দেখো এটি হিমবাহের কিন্তু গাত্র, এটা কিন্তু বরফ। ঠিক আছে, এটা বরফ। দেখো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে ফাটল, এই ফাটলটাকে কিন্তু বলা হয় এটা শিলা, এটা বরফ। তো এর মধ্যে যে অংশটি রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু বাকস্রুন্ড। আর এখানে যে একদম সম্মুখভাবে আড়াআড়ি ভাবে যেটি গঠিত হয়েছে সেটাকে বলা হয় কিন্তু তোমার
আহ হ্যাঁ, বাকস্রুন্ট একটা, এটাকে বলা হয় কিন্তু বাকস্রুন্ট। ঠিক আছে, এটা কিন্তু বাকস্রুন্ট। ঠিক আছে। আর এরপরে দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের সাতাশে, সাতাশে রয়েছে দেখো পর্বত আরোহণের ফলে, পর্বত আরোহণের ফলে সৃষ্ট আহ মানে যারা পর্বত আরোহণ করে, যারা পার্বত্য অঞ্চলে যায়, তাদের ক্ষেত্রে কোন সমস্যার সৃষ্টি হয়। আর প্রথমে তো তোমরা বাকস্রুন্ট জানলে, কিন্তু আড়াআড়ি ভাবে যে গঠিত যে ফাটল রয়েছে, বরফের ফাটল, তাকে কিন্তু ক্রেভাস বলা হয়, এটাকে কিন্তু ক্রেভাস বলা হয়। তো এখানে বলেছে পর্বত পর্বত আরোহণের ফলে যে সমস্যা সৃষ্টি হয়, সেটি কোনটি, সেটি কিন্তু এই ক্রেভাস কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি করে, অর্থাৎ উমো ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে এরপরে তোমাদের রয়েছে দেখো পরের কোশ্চেন রয়েছে, হ্যাঁ, গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা বা প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় কি, আমরা জানি সেটি হলো হিমবাহ, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো, পরের কোশ্চেন রয়েছে তোমাদের 29-এ, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি। দেখো, পৃথিবীর দ্রুততম হিমবাহ কিন্তু, দেখো গ্রিনল্যান্ডের জ্যাকবস, দেখো জ্যাকবস, এই জ্যাকবস কিন্তু গ্রিনল্যান্ডের দ্রুততম হিমবাহ। আগে কিন্তু ছিল কুয়ারব্যাক, বর্তমানে কিন্তু হয়েছে জ্যাকবস। ওকে, এরপরে রয়েছে, দেখো তোমরা এই কোশ্চেনটি সবাই জানো যে বাস্কেট অফ এগ টপোগ্রাফি মানে ডিম ভর্তি ঝুড়ি গঠন করে কোন ভূমিরূপে। অবশ্যই ড্রামলিন, উল্টানো নৌকোর মতো তোমরা জানো, উল্টানো নৌকার মতো বা ডিম ভর্তি ঝুড়ির ন্যায়। ঠিক আছে, ডিম ভর্তি ঝুড়ির ন্যায়, এটা হলো ড্রামলিন। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখে নিচ্ছি পৃথিবীর, পৃথিবীর দীর্ঘতম, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি। দেখো, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট। এই ল্যাম্বার্ট হলো পৃথিবীর দেখো আহ হ্যাঁ, দীর্ঘতম হিমবাহ। ওকে, তো উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরে, মানে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 32 নাম্বার, হিমরেখার উচ্চতা সব থেকে কম হয়। দেখো, হিমরেখার উচ্চতা কম হয়, সব থেকে কম হয় কিন্তু নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 33। দেখো, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলে। দেখো, আহ মহাদেশীয় হিমবাহ, এই মহাদেশীয় হিমবাহ দেখো উপরে রয়েছে একদম বরফ মুক্ত, এই অঞ্চল কিন্তু বরফ মুক্ত থাকে সারা বছর। ঠিক আছে, এগুলো বরফ, এগুলো বরফ কিন্তু একদম, এই চূড়া কিন্তু বরফ মুক্ত থাকে। একে কিন্তু আহ আহ, এই ধরনের শৃঙ্গকে বলা হয় কিন্তু বরফ মুক্ত শৃঙ্গকে নুনার পক্স, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে রেখেছি গৌরব, গৌরব রয়েছে, গৌরব বললে গৌরব বৈদ্য, গ। ঠিক আছে গৌরব, তুমি একটু দাগ নাম্বার বলো। ঠিক আছে, দাগ নাম্বার বললে বেটার হয়। ওকে, দাগ নাম্বার বললে একটু বেটার হয়, তো অবশ্যই দাগ নাম্বার বলে দিও। ঠিক আছে, আর আর যারা যারা লাইনে আছো, অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু তোমরা একটু কনফার্ম হবে এবং বলে দেবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন, পরের কোশ্চেন রয়েছে, দেখো ফিওরের দেশ, এই কোশ্চেন তোমরা আশা করি সবাই জানো, সবাই জানো, যেহেতু তোমাদের কিন্তু মাধ্যমিকের পরীক্ষা সবারই কিন্তু প্রিপারেশন একদম একদম প্রিপারেশন কিন্তু তুঙ্গে রয়েছে। তো এই প্রিপারেশনের ক্ষেত্রে দেখো, তো আশা করি সবাই কিন্তু 100টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা আশা করি 95টি কোশ্চেনে কিন্তু উত্তর সবাই দিতে পারবে। হ্যাঁ, 95টি কোশ্চেন, তোমরা 100টি কোশ্চেন আমি বলবো, তোমরা সেখানে কিন্তু 95 কোশ্চেন কিন্তু উত্তর দিতে পারবে, এটা আমি জানি। তো সেখানে আমি অবশ্যই তোমাদের মেসেজগুলো আমি দেখছি। দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের 35 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর দীর্ঘতম, সরি সরি এক্সট্রিমলি সরি, ভারতের, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি। দেখো, কারাকোরাম পর্বত রয়েছে সিয়াচেন, এই সিয়াচেন দেখো কোথাও রয়েছে 72 কিলোমিটার, কোথাও রয়েছে 74 কিলোমিটার, কিন্তু সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। সরি, তো এটি কিন্তু রয়েছে কারাকোরাম পর্বতে। 36 নম্বরে, পৃথিবীর বৃহত্তম অপসরণজনিত গর্ত কোনটি। দেখো, তোমরা জানো মিশরে রয়েছে কাতারা, কাতারা রয়েছে, কাতারা রয়েছে উত্তর, উত্তর অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো মরু অঞ্চলে, মরু অঞ্চলের শুষ্ক নদী খাত কি। দেখো, মরু অঞ্চলের শুষ্ক যে নদী খাত গুলো রয়েছে, সেই নদী খাতকে ওয়াদি বলা হয়, তোমরা জানো ওয়াদি বলা হয়। আর মরু অঞ্চলে যে লেক গুলো রয়েছে তাকে প্লায়া বলা হয়। ওকে, তাকে প্লায়া বলা হয়।
এরপর আমি দেখে নিচ্ছি পরের কোশ্চেন। 38 নম্বরের কোশ্চেনে শুষ্ক প্রায় মরু অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে কি বলা হয়? দেখো একটু আগে বললাম প্লায়া। ওকে, তো অবশ্যই যারা আছো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর আমি অবশ্যই তোমাদের নামগুলো বলছি। চলমান বালিয়াড়কে কি বলা হয়? চলমান বালির প্রথমেই বলেছিলাম ধীরিয়ান, মরু অঞ্চলের চলমান বালিয়াড়কে ধীরিয়ান বলে। এরপরে রয়েছে তোমাদের দেখো 40 নম্বরের কোয়েশ্চেন, বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে কোন ভূমিরূপ গড়ে ওঠে? দেখো আমরা জানি বায়ু, আমি বলে দিচ্ছি দেখো বায়ু এবং জলধারা, এই বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, ঠিক আছে, সেটি অবশ্যই তোমরা জানো। তারপরে আমি বলবো তোমরা কমেন্ট সেকশন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। তো বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে গড়ে ওঠে কিন্তু দেখো উত্তর কিন্তু হবে ওয়াদি, ওয়াদি, ঠিক আছে। এগুলো কিন্তু বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। দেখো ওয়াদি রয়েছে, ওয়াদি, আহ প্রথমে ওয়াদি, পেডিমেন্ট, এগুলো একটা হবে না, উত্তর কিন্তু তোমরা করবে ওয়াদি, ঠিক আছে। এছাড়া অন্যান্য ভূমিরূপ গড়ে ওঠে। এরপরে রয়েছে তোমাদের দেখো 41 নম্বরের কোশ্চেন। 41 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে যে প্রক্রিয়ায়, দেখো যে যে প্রক্রিয়া প্রক্রিয়ার কার্যে ভূপৃষ্ঠের সমতলীকরণ দেখা যায়, অর্থাৎ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটে সেটির নাম কি? অবশ্যই অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 42 কি বলেছে, মরু অঞ্চলে, দেখো মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো, দেখো ব্যাঙের ছাতার মতো কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে? অবশ্যই গৌর বা গাড়া, ঠিক আছে। গ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা জানো গৌর বা গাড়া দেখতে অনেকটা এরকম এরকম টাইপের, অনেকটা গৌর বা গাড়া, ঠিক আছে। তো উত্তর কিন্তু হবে গৌর। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 43-এ বলা হয়েছে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। কোশ্চেনটি অনেকবার হয়েছে, কিন্তু এই কোশ্চেনটি পরীক্ষায় আহ 1 বছর অন্তর অন্তর কিন্তু এই কোশ্চেনটি দেয়, পরীক্ষায় এই কোশ্চেনটি 1 বছর অন্তর অন্তর কিন্তু এই কোশ্চেনটি দেয়, ঠিক আছে। তো আমরা পরের কোশ্চেনে দেখে যাচ্ছি। দেখো বলা হয়েছে, দেখো তোমাদের 44 নম্বর কোয়েশ্চেন, দেখো সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে কি বলে? জলমগ্ন উপত্যকাকে কি বলে? তোমরা জানো হিমবাহের, এখানে কিন্তু বলেছে দেখো সমুদ্রের উপকূলে, সমুদ্রের উপকূলে হিমবাহের সঞ্চয় কার্য কিন্তু বলেছে, মাথায় রাখবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ক্ষয়কার্য, এক্সট্রিমলি সরি, ক্ষয়কার্যের ফলে কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে? অবশ্যই ক্ষয়কার্যের ফলে ফিয়র্ড, সবাই জানি আমরা ফিয়র্ড, ঠিক আছে। তো দেখে নিচ্ছি এরপরে তোমাদের রয়েছে 45 নম্বরে কোয়েশ্চেন, প্লাবনভূমি, প্লাবনভূমি, বদ্বীপ, তারপরে রয়েছে ধরো নদীর চর, স্বাভাবিক বাঁধ, ইত্যাদি, আহ ইত্যাদি। এখানে হবে ক্ষয়জাত, এখানে হবে কি ক্ষয়জাত, ক্ষয় সরি সঞ্চয়জাত, সঞ্চয়জাত। দেখো সঞ্চয়জাত ভূমিরূপ কোনগুলো? এখানে এখানে সঞ্চয়জাত ভূমিরূপ আমরা বলতে পারি, দেখো রয়েছে সঞ্চয়জাত ভূমিরূপ, যা রয়েছে এই ধরনের ভূমিরূপ কিন্তু আরোহণ প্রক্রিয়ার ফলে গঠিত হয়, অর্থাৎ উত্তর কিন্তু হবে অবশ্যই আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, আরোহণ প্রক্রিয়া। এই আরোহণ প্রক্রিয়া কিন্তু এই ধরনের ভূমিরূপ গড়ে ওঠে, যে নামগুলো আমি তোমাদের সামনে বললাম। এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের 46 নম্বরের কোয়েশ্চেন, কি বলেছে দেখো জলপ্রপাত, জলপ্রপাতের নিচে যে বর্তুলাকার বিশাল গর্তের সৃষ্টি করে, মানে এই ধরনের যে বিশাল গর্তের সৃষ্টি করে সেই গর্তগুলোকে কি বলে? সেই গর্তগুলোকে কি বলে? সেই গর্তগুলোকে বলা হয় কিন্তু প্রপাত, প্রপাতকূপ, ঠিক আছে। বড় গর্তগুলোকে কিন্তু প্রপাতকূপ বলা হয়। অর্থাৎ বলতে পারো যেই মন্থকূপ রয়েছে সেই মন্থকূপ গুলো যখন আরো বড় আকার ধারণ করে, অর্থাৎ জলপ্রপাতের নিচে যখন আরো বড় আকারের, জলপ্রপাতের নিচে জলপ্রপাতের নিচে যখন আরো বড় গর্তের সৃষ্টি করে সেই গর্তগুলোকে বলা হয় কিন্তু প্রপাতকূপ, ঠিক আছে। সেই গর্তগুলোকে কি বলা হয়? প্রপাতকূপ। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 47, বহির্জাত প্রক্রিয়া হলো কোনটি? দেখো বহির্জাত প্রক্রিয়া কিন্তু বাহ্যিক শক্তি, আমরা জানি বাইরে যেটি ঘটে সেটি বহির্জাত। তো বহির্জাত প্রক্রিয়া এখানে রয়েছে একমাত্র আবহাওয়া বিকার, আর বাকিগুলো কিন্তু একটাও হবে না। দেখো ভূমিকম্প অভ্যন্তরে,
অগ্নুদ্গম অভ্যন্তরে, পাতের চলন অভ্যন্তরে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 47। দেখো এই 47-এর মধ্যে আমি বলে দিচ্ছি, দেখো লবণাক্ত, লবণযুক্ত শিলাচরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম কি? এই কোশ্চেনটি এর আগেও কিন্তু আমি আলোচনা করেছি আজকে। দ্রবণ ক্ষয়। নাম কি সেটি? দ্রবণ ক্ষয়। ওকে, তোমাদের এসএমএস গুলো দেখতে পাচ্ছি না, মোবাইলটি বন্ধ হয়ে গেল এই জন্য। ঠিক আছে, মোবাইলটি বন্ধ হয়ে যাওয়ার জন্য তোমাদের এসএমএস গুলো আমি পড়তে পারছি না। আশা করি খুলে যাবে, একটু ওয়েট করো। তারপরে তোমাদের নামগুলো বা কে কে কমেন্ট করছো সেটাও বলতে পারবো। দেখো মরু এবং মরুপ্রায় অঞ্চলে কি বলেছে, দেখো মরু এবং মরুপ্রায় অঞ্চলে আহ নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলে? দেখো মরু অঞ্চলে এটা বলার কিছু নেই, প্লাবন ভূমি বা না সরি প্লায়া, প্লায়া বলা হয়। ঠিক আছে, প্লায়া বলা হয়। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের, দেখো 50 নম্বরে কোয়েশ্চেন। পলল বেজুনি গড়ে ওঠে, দেখো পলল বেজুনি গড়ে ওঠে কোথায়? দেখো অবশ্যই পলল বেজুনি পর্বতের আহ পাদদেশে গড়ে উঠবে। এই যে পর্বতের পাদদেশ রয়েছে, এই পাদদেশে পলল বেজুনি গড়ে উঠবে। এই কোনটাকার এক ধরনের ভূভাগ, যেটি পলল বেজুনি। ওকে, এরপর আমরা পরে কোশ্চেন দেখে নিচ্ছি, দেখো তোমাদের 51 নম্বর কোশ্চেন। 51 নম্বরের কোশ্চেনে বলেছে পেডিমেন্ট অঞ্চলে অনুচ্চ টিলাকে কি বলা হয়? পেডিমেন্ট অঞ্চলে অনুচ্চ টিলাকে বলা হয় কিন্তু ইনসেলবার্স। পেডিমেন্ট আহ পেডিমেন্ট অঞ্চলে অনুচ্চ টিলাকে কি বলা হয়? দেখো পেডিমেন্ট অঞ্চলে অনুচ্চ টিলাকে বলা হয় ইনসেলবার্স। ঠিক আছে, আর মোনাডনক, এখানে যদি থাকতো মোনাডনক, মোনাডনক মোনাডনক থাকলে কিন্তু মোনাডনক থাকলে কিন্তু এখানে হতো কি বলতো? হ্যাঁ, এখানে যদি থাকতো পেডিমেন্টের জায়গায়, হ্যাঁ মোনোডনক, ইয়েস। দেখো মোনোডনক কিন্তু হয় স্বাভাবিক ক্ষয়চক্রে কিন্তু মোনোডনক গড়ে ওঠে, আর পেডিমেন্ট গড়ে ওঠে কিন্তু দেখো মরু অঞ্চলে, ইনসেলবার্স। এরপরে রয়েছে তোমাদের, দেখো ক্যানিয়ন। ক্যানিয়ন দেখা যায় কোথায়? শুষ্ক অঞ্চলে। দেখো বারবার একই কোশ্চেন রিপিট হচ্ছে, তার কারণ দেখো এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে বা শুষ্ক মরু অঞ্চলে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 53 নম্বর কোশ্চেন। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে? দেখো উত্তর কিন্তু হবে ক্রেভাস। উত্তর কিন্তু হবে ক্রেভাস। এরপর আমি দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। দেখো ক্রেভাস। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ তরবারির, দেখো তরবারির ন্যায় বালির বালির শৈলশিরাকে কি বলে? দেখো তলোয়ারের ন্যায় বালির শৈলশিরাকে বলা হয় কিন্তু শিফট বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি। ঠিক আছে, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, শিফট বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি। ওকে, এরপরে 55 নম্বর কোশ্চেনে কি বলেছে, দেখো সর্বাধিক। দেখো সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কোনটি? দেখো সর্বাধিক প্রভাব আহ বিস্তারকারী বহির্জাত প্রক্রিয়া কিন্তু একমাত্র নদী। অর্থাৎ বহির্জাত ভূভাগের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কিন্তু নদীর কাজে কিন্তু বলা যায় 70%, 65 থেকে 70%-এর উপরে কিন্তু রয়েছে নদীর দ্বারা বা জলপ্রবাহের দ্বারা সব থেকে বেশি কাজ করে। সেটি হলো বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেয় এই জলপ্রবাহ বা নদী। এরপরে রয়েছে দেখো তোমাদের সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহের উপত্যকাকে কি বলে? দেখো সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহের আহ হিমবাহ উপত্যকাকে কি বলা হয়? তোমরা অবশ্যই বলবে হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড এবং করি। দেখো আহ এর মধ্যে 4টি অপশনের মধ্যে কোনটি হবে? অবশ্যই তোমরা কিন্তু উত্তর মানে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। ওকে, আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে এর উত্তর কোনটি হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 57তে রয়েছে মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কোনটি? দেখো মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা হলো ভৌম জলস্তর বা প্লায়া। ভৌম জলস্তর বা প্লায়া, বা স্বাভাবিক ক্ষয়চক্রে বললে হবে সমুদ্রপৃষ্ঠ। মরু বলেছে তাই মানে প্লায়া বা মানে ভৌম জলস্তর। এরপরে রয়েছে ম্যাটারহর্ন। ম্যাটারহর্ন এক ধরনের কি? ম্যাটারহর্ন এক ধরনের পিরামিড চূড়া। দেখো পিরামিড চূড়া, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি, হ্যাঁ গৌরব রয়েছে
গেমিন রয়েছে, গেমিন, গেমিন রয়েছে, গেমিন কিংসুক আছো 36-এ সি বললে। ওকে, একটু টেনে যাও, একটু টেনে যাও। গেমিং, গেমিং তুমি একটু টেনে যাও, টেনে দেখো। আমি এই মুহূর্তে চলছে কিন্তু তোমাদের বলা যায় 59, 59 নাম্বার কোয়েশ্চেন। ওকে, তো আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 59 নাম্বার কোশ্চেন। যে প্রক্রিয়ায় উচ্চ ভূমির ঢাল বরাবর শিলাস্তর নিচ দিকে নেমে আসে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 60 নম্বরের কোশ্চেন। দেখো এই 60 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়, ক্ষয়কার্যের শেষ সীমা কোনটি? দেখো অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের শেষ সীমা কিন্তু সমুদ্রপৃষ্ঠ, একটু আগে কিন্তু বললাম সমুদ্র পৃষ্ঠ। এরপরে রয়েছে দেখো তোমাদের 61, শিব সমুদ্র জলপ্রপাতটি কি? দেখো শিব সমুদ্র জলপ্রপাতটি কোন নদীর উপরে গড়ে উঠেছে? দেখো শিব সমুদ্র জলপ্রপাতটি কাবেরী নদীর উপরে গড়ে উঠেছে। দেখো কাবেরী নদীর উপরে গড়ে উঠেছে। তামিলনাড়ুতে রয়েছে কাবেরী নদী। তো এই কাবেরী নদীর উপরে গড়েছে শিব সমুদ্র জলপ্রপাত। কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই সমস্ত জায়গায় এই কাবেরী নদী দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 62 নম্বর কোয়েশ্চেন, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতো কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে? অবশ্যই গৌড় বা গাড়া। ঠিক আছে, গৌড় বা গাড়া, যেটা একটু আগে বলা হয়েছে। তারপরে রয়েছে তোমাদের 63, ভূমির সম উচ্চতায় সাধারণত তল, সাধারণত তল গঠনের প্রক্রিয়া হলো কোনটি? অবশ্যই পর্যায়ন, অবশ্যই হবে পর্যায়ন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 64, নদীর নিক পয়েন্ট গঠিত হয়। দেখো নদীর নিক পয়েন্ট কোথায় গঠিত হয়? নদীর নিক পয়েন্ট অবশ্যই নিক পয়েন্টে গঠিত হয় জলপ্রপাত বা ওয়াটারফলস, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 65, নদীর দ্বারা ব্যবচ্ছিন্ন বহির্বিধত সমভূমিকে কি বলে? ভ্যালি ট্রেন বলা হয়, ভ্যালি ট্রেন বলা হয়। ওকে, এরপরে রয়েছে তোমাদের 66, লবণাবৃত প্লায়াকে কি বলা হয়? দেখো লবণাবৃত বা লবণাক্ত প্লায়াকে বলা হয় লবণ আবৃত প্লায়াকে বলা হয় স্যালিনা। এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু স্যালিনা বলে। ঠিক আছে, স্যালিনা বলে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 67, ভারতের প্রধান জল বিভাজিকা হলো কোনটি? ভারতের প্রধান জল বিভাজিকা হলো দেখো বিন্ধ্য পর্বত। ঠিক আছে, বিন্ধ্য পর্বত হলো ভারতের দেখো উম, আহ, প্রধান জল বিভাজিকা। ঠিক আছে, বিন্ধ্য পর্বত। এরপরে রয়েছে 68তে, বিভিন্ন ক্ষয়কারী শক্তি, বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে দেখো ভূপৃষ্ঠের উপরি স্তরের পদার্থের অপসারণ এবং নিচের শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় নগ্নিভবন বা ডেনুডেশন। ঠিক আছে, নগ্নিভবন বা ডেনুডেশন। এরপরে দেখে নিচ্ছি 59, 69-এর দেখো নর্মদা ও তাপ্তি, এই নর্মদা এবং তাপ্তি নদীর অববাহিকায় যে জলবিভাজিকা রয়েছে সেটির নাম কি? দেখো একদিকে আমরা জানি, তোমরা ম্যাপ পয়েন্ট দিয়ে দেখতে পারবে, তোমরা ম্যাপ পয়েন্ট দিয়ে দেখতে পারবে এখানে রয়েছে নর্মদা নদী রয়েছে, এখানে রয়েছে তাপ্তি নদী। তো এই নর্মদা এবং তাপ্তি নদীর মধ্যে যে উঁচু পাহাড়টি রয়েছে, পর্বত শ্রেণী রয়েছে, সেই পর্বত শ্রেণীর নাম কিন্তু তোমার কি তোমরা জানো? সেই পর্বত শ্রেণীর নাম হলো সাতপুরা পর্বত। ঠিক আছে, তো সাতপুরা পর্বত সেটির নাম। এরপরে রয়েছে দেখো তোমাদের 70, বলা হয়েছে মরু মরুপ্রসার রোধে গ্রেট গ্রিন ওয়াল মানে গ্রেট গ্রিন যে দেয়াল ওয়াল নির্মাণ করেছে দেখো কোন দেশে, মানে কোন মরুভূমিতে? সাহারা মরুভূমিতে, আফ্রিকার সাহারা মরুভূমিতে। এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে 71, বলা হয়েছে দেখো মরু, এই মরু অঞ্চলে তুষার ক্ষেত্রের বরফ মুক্ত পর্বতশৃঙ্গকে কি বলা হয়? তোমাদের প্রথমেই কিন্তু আজকে বলা হয়েছিল নুনাটক্স, নুনাটক্স। এরপর আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো তোমাদের রয়েছে 73 নম্বরে, একটি আদর্শ নদীতে নদীর গতিপথ দেখা যায় কয়টি? তিনটি, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এরপরে রয়েছে দেখো তোমাদের 74 নম্বর কোয়েশ্চেন, কিউসেক এবং কিউমেক কিসের একক? দেখো অবশ্যই কিউসেক এবং কিউমেক কিন্তু নদীর জল প্রবাহের মাপার কিন্তু একক হলো এই কিউমেক বা কিউসেক। এরপরে চলো রয়েছে তোমাদের 75 নম্বর কোয়েশ্চেন, বায়ুর কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল কোনটি? দেখো বায়ুর কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল কিন্তু মরুভূমি। ঠিক আছে, মরুভূমি, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের, এগুলো কিন্তু তোমরা যেগুলো রয়েছে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এই কোশ্চেন গুলো। এরপর আমি এগুলো কিন্তু নিজেদের প্র্যাকটিস করার জন্য দিয়েছি। এরপরে চলো আমি চলে যাচ্ছি তোমাদের দুই এক কথায় উত্তর দাও। দেখো
দুই এক কথায় উত্তরের মধ্যে মানে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করে? দেখো পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করে কিন্তু আহ চেম্বারলিন এবং সলিসবেরি, চেম্বারলিন এবং সলিসবেরি। আর জিকে গিলবার্ট কিন্তু গ্রেট কথাটি প্রথম ব্যবহার করে। এটি কিন্তু ভিবিআই, এই কোশ্চেনটি কিন্তু ভিবিআই কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসার মতো কোশ্চেন। এই কোশ্চেনটি ভিবিআই কোশ্চেন, ঠিক আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি, দেখো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন রয়েছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে বা দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকে কি বলে? তার মানে জলবিভাজিকা। অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে আজকে, দেখো এমসিকিউ তো কিন্তু অনেকবার হয়েছে। এরপরে চলো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হলো আমাজন নদীর অববাহিকা। 4 নম্বরে বলা হয়েছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? দেখো নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল, অবতল দিকে, ঠিক আছে, অবতল দিকে। নদীর বাঁকের অবতল, অবতল দিকে, ঠিক আছে, ক্ষয় সব থেকে বেশি ঘটে। ধরো এটি অবতল, এই অবতল অংশে কিন্তু নদীর ক্ষয় সব থেকে বেশি ঘটে। ওকে, এই অবতল অংশে। এরপরে রয়েছে তোমাদের 5-এ, দেখো কোন কোন নদীর, কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট যে মিয়েন্ডার গড়ে ওঠে, মানে মিয়েন্ডার বলা হয়, কোন নদীকে কেন্দ্র করে? মিয়েন্ডার্স। দেখো মিয়েন্ড্রেস, উত্তর কিন্তু হবে মিয়েন্ড্রেস বা মিয়েন্ড্রস। ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের 6 সুন্দরবনে কোন দ্বীপটি সম্পূর্ণভাবে জলে তলিয়ে গেছে? নিউমোর দ্বীপটি, লোহাচড়া, লোহাচড়া দ্বীপটি। এই দুটোর ক্ষেত্রে এই দুটোই কিন্তু হবে নিউমোর, নিউমোর আর রয়েছে লোহাচড়া দ্বীপ। এরপরে রয়েছে তোমাদের 7 নম্বরের ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এমসিকিউ রয়েছে, সিয়াচেন কারাকোরাম পর্বতে অবস্থিত। এরপরে 8-এ বলা হয়েছে, দেখো মরু অঞ্চলে, মরু অঞ্চলে কোন উচ্চ, কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? দেখো মেরু অঞ্চলে, সরি, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? দেখো কত উচ্চতায়? 100 মিটার কিন্তু উচ্চতায় হিমরেখা দেখা দেখা যায়। আর আমাদের নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে মিনিমাম রয়েছে 4 থেকে 5 কিলোমিটার উচ্চতায় কিন্তু এই হিমরেখা দেখা যায়। এরপরে তোমাদের পরের কোশ্চেন দিকে আমি আসছি, দেখো পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন রয়েছে বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট, এটা হবে সৃষ্ট, সৃষ্ট বালিয়াড়িগুলির নাম কি? দেখো সমান্তরালে মানে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিফট বালিয়াড়ি। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি তোমাদের 10। সাহারা মরুভূমির অগভীর লবণাক্ত প্লায়া হ্রদগুলোকে কি বলা হয়? শর্টস বলে, শর্টস। 11, সুন্দরবনের কোন দ্বীপ দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ জলে তলিয়ে গেছে? লোহাচড়া দ্বীপ, একটু আগে বললাম। তারপরে রয়েছে দেখো তোমাদের 12, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হলো আলা, দেখো আলা। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? দেখো বিশ্বের গভীরতম গিরিখাত হলো ইয়ারলু জাঙ্গো গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে। এরপরে 14 রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল। এখন কিন্তু যোগ জলপ্রপাত বললে হবে না, এটা হবে কুঞ্চিকল। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? দেখো নদীর উচ্চ গতিতে জলপ্রপাত সব থেকে বেশি দেখা যায়। হিমবাহ দ্বারা, হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির মধ্যে ন্যায় দেখায়? গ্রামলিন। এরপরে চলো রয়েছে তোমাদের 17, বায়ু প্রবাহের আড়াআড়ি ভাবে গঠিত বালির নাম কি? তোমরা জানো বারখান। বারখান তো, বারখান কিভাবে গঠিত হয়, অথবা বারখান এইভাবে গঠিত হতে পারে, এটা বারখান। ওকে, বোঝা গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 19, সাহারা, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? দেখো অবশ্যই আর্ক। তারপরে রয়েছে প্লায়া হ্রদের সন্নিকটে গঠিত ভূমিরূপের নাম কি? বাজাদা। তারপরে রয়েছে দেখো বহির্বিধত সমূহের মাঝে সৃষ্ট যে গর্তগুলো রয়েছে, সেই গর্তগুলোকে কি বলা হয়? ক্যাটল বলা হয়। এরপরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি পরপর এক এক করে। 21, 21-এ বলা হয়েছে বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি? দেখো নেপাল হিমালয়ের কলকা নদীর গিরিখাত বা কালীগন্ডক, ঠিক আছে, কালীগন্ডক। আর বিশ্বের গভীরতম গিরিখাত হলো কলকা নদীর গিরিখাত। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের
22। কোন কোন নদীতে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায়? দেখো অন্ধ্রপ্রদেশের গান্ডিকোটা ক্যানিয়ন দেখা যায়। এরপরে রয়েছে তোমাদের 23, পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকাটির নাম কি? দেখো পৃথিবীর বৃহত্তম জল বিভাজিকার নাম কিন্তু এশিয়া মহাদেশের মধ্যভাগে উচ্চভূমি অঞ্চল। ওকে, এটি কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে যেটি রয়েছে উচ্চভূমি এবং গুরুত্বপূর্ণ বৃহত্তম। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, কোন কোন আলোড়ন ভূপৃষ্ঠের উলম্ব ভাবে কাজ করে, মানে খাড়াখাড়ি ভাবে কাজ করে? কোন আলোড়ন ভূপৃষ্ঠের উপরে মানে উপর নিচে কাজ করে? দেখো সেটি হবে অবশ্যই বহির্ভবক আলোড়ন। এরপরে রয়েছে দেখো তোমাদের সিফট ভ্যালির নামকরণ করেন কে? দেখো সিফট ভ্যালির নামকরণ করে কিন্তু দেখো বার্নল্ড। ঠিক আছে, বার্নল্ড সিফট ভ্যালির নামকরণ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 26, সার্ক বা কোরি নরওয়ে কি নামে পরিচিত? দেখো সার্ক বা কোরি নরওয়ে কিন্তু গঠন নামে পরিচিত। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে ভারতের কোন নদীর নদীর প্রবাহ পথে র্যাপিডস দেখা যায়? দেখো র্যাপিডস দেখা যায় কিন্তু আমাদের ভারতবর্ষে যে নদীগুলো রয়েছে, দেখো অনেক নদীতে দেখা যায় কিন্তু কম বেশি বিহারে রয়েছে দেখো খরস্রোতা বা র্যাপিডস দেখা যায়, যেটি নদীর উচ্চ গতি বা পার্বত্য অঞ্চলে ক্ষয়ের ফলে কিন্তু এই র্যাপিডস দেখা যায়। এরপরে চলো রয়েছে 28 নম্বরের কোয়েশ্চেন, ভারতের উচ্চতম সর্বোচ্চ গিরিখাত কোনটি? দেখো আহ ডুরিংলা পাস। ঠিক আছে, ডুরিংলা পাস। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আর 29 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? দেখো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম, দেখো বড় মরুভূমি বা বৃহত্তম মরুভূমি সাহারা। সাহারা কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমি, এখানে কিন্তু মানুষজন থাকে। আর আন্টার্কটিকাও কিন্তু মতান্তরে আন্টার্কটিকার মরুভূমি অর্থাৎ কুমেরু অঞ্চলের মরুভূমি কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমি, কিন্তু সেখানে কোনো লোকজন বসবাস করে না, তাই তোমরা বলবে সাহারা মরুভূমি। ওকে, এরপরে দেখে নিচ্ছি শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথমেই রয়েছে, দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? পর্যায়ন। উত্তর হবে পর্যায়ন। এরপরে রয়েছে দেখো গ্রেড, এই গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করে? জি.কে. গিলবার্ট। তারপর রয়েছে দেখো আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমির ভূমির ভূমিভাগের পরিবর্তন প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো নগ্নিভবন। উত্তর কিন্তু হবে নগ্নিভবন। এরপর রয়েছে দেখো তোমাদের 4-এ নীলনদের বদ্বীপ। দেখো নীলনদের বদ্বীপ কোন ধরনের বদ্বীপ? বৃত্তচাপীয় বা ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ। ওকে, এরপরে মাত্র 9টি কোশ্চেন রেখেছি তোমাদের এই মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ থেকে 9টি কোশ্চেন। ওকে, এরপর দেখে নাও তোমাদের 5 নম্বর কোয়েশ্চেন, হিমবাহ জলধারার বাহিত নুড়ি পলি বালি কাকর প্রভৃতি সংকীর্ণ যে আঁকাবাঁকা শৈলশিরা গড়ে ওঠে তখন তাকে বলা হয় স্কার। ওকে, আর এরিটি কিন্তু হিমবাহের ক্ষয়ের ফলে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় কি? এরিটি। একটি রয়েছে দেখো, ধরো এই যে পাহাড়ের এই অংশটি রয়েছে, পাহাড়ের এই অংশটি রয়েছে, অর্থাৎ দুটি দুটি কড়ি, এই একটি কড়ি রয়েছে, একটি কড়ি রয়েছে, এই দুটি কড়ির মধ্যবর্তী যে উঁচু অংশ রয়েছে, ঠিক আছে, সংকীর্ণ উঁচু অংশ, তাকে বলা হয় কিন্তু এরিটি। আর আর এসকার কিন্তু আহ হিমবাহের দ্বারা বাহিত নুড়ি পলি বালি কাকর যেগুলো সংকীর্ণ আঁকাবাঁকা যে সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে তার নাম কিন্তু তোমার হবে স্কার। এরপরে দেখে নিচ্ছে তোমাদের রয়েছে 7-এ বলা হয়েছে দুটি সিফট বালির মধ্যবর্তী অংশকে কি বলা হয়? গাসি বা করিডর মানে দুটি সিফট বালির তোমরা জানো, দুটি সিফট বালির মধ্যবর্তী যে অংশ রয়েছে তাকে গাসি বা করিডর বলা হয়। এরপরে রয়েছে মরু অঞ্চলের বায়ুর গ্যাস কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর কিন্তু হবে ক্ষয় কার্যের ফলে কিন্তু মরুদ্যান সৃষ্টি হয়। এরপরে রয়েছে দেখো তরবারি, এই তরবারির ন্যায় বালিয়ারি বলা হয় কি? সিফট বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারিকে বলা হয়। চলো, এরপরে রয়েছে দেখো তোমরা যারা পারবে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, বলতে পারো কে কে উত্তর পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে শূন্যস্থান ঠিক না ভুল,
ঠিক না ভুল থেকে দিয়েছি মাত্র 10টি কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির যে হ্রদ দেখা যায়, মানে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়, এটি কিন্তু ট্রু হবে। ঠিক আছে, অবশ্যই দেখা যায়। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন, নদীর উচ্চ নদীর উচ্চ গতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো মন্থকূপ। অবশ্যই দেখো মন্থকূপ শুদ্ধ উত্তর, মন্থকূপ দেখা যায়। তিনে, ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, এটি ঠিক না ভুল? দেখো ক্যানিয়ন সৃষ্টি হয় কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, তার মানে হিমবাহ বলেছে, এটি ভুল। 4, দেখো বলা হয়েছে পাখির পাখির পায়ের ন্যায় বদ্বীপ নীল নদের মোহনায় গড়ে ওঠে, এটি কি ঠিক না ভুল? এটি কিন্তু দেখো পাখির পায়ের ন্যায় বদ্বীপ গড়ে ওঠে, দেখো এটি কিন্তু ভুল, এটি কিন্তু ভুল। সঠিক উত্তর কিন্তু হবে মিসিসিপি নদীর মোহনায়। এরপর দেখে নিচ্ছি তোমাদের 5, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটি ঠিক না ভুল? দেখো জলপ্রপাত অবশ্যই জলপ্রপাতের পাদদেশে কিন্তু মন্থকূপ সৃষ্টি হয়, অবশ্যই এটি কিন্তু ভুল, কারণ এখানে সঠিক উত্তর কিন্তু হবে প্রপাতকূপ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের শুষ্ক অঞ্চলের নদী খাত ইংরেজি আই অক্ষরের মতো হয়, এটি কিন্তু শুদ্ধ। এরপরে রয়েছে দেখো 7, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তন হয়, অবশ্যই শুদ্ধ। 8, হিমবাহ সৃষ্ট, দেখো হিমবাহ সৃষ্ট আড়াআড়ি আড়াআড়ি ও সমান্তরালে ফাটলগুলিকে কি বলা হয়? বাকসুন বলা হয়, এটি ভুল উত্তর, কিন্তু সঠিক উত্তর হবে ক্রেভাস। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 বলা হয়েছে বারখান বানিয়ারি ভেঙ্গে সিট বানিয়ারি গড়ে ওঠে, অবশ্যই শুদ্ধ। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 কি বলেছে? 10 বলা হয়েছে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলোকে মনোরণক বলা হয়, এটি ভুল, সঠিক উত্তর কিন্তু হবে ইনসেলবার্স, এটি কিন্তু ভুল। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের এই 2 নম্বর কোশ্চেন দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে, কিন্তু 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের ভিডিও দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো। কিন্তু এখন হবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে তোমাদের প্রথমে এমসিকিউ থাকবে, তারপরে এসিকিউ। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমরা যারা পারবে অবশ্যই কিন্তু উত্তর দেবে, যারা পারবে অবশ্যই উত্তর দেবে কিন্তু। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় কিন্তু দেখো, দেখে নাও। চলো দেখি। হ্যাঁ, দেখে নাও, এই যে এখানে রয়েছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের মধ্যে প্রথমে আমি এমসিকিউ গুলো বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। দেখো সেকেন্ড কোয়েশ্চেন, তোমরা যারা পারবে খুব রানিং তোমরা উত্তর দেবে। ঠিক আছে, এল নিনোর প্রভাব রয়েছে দেখো, এল নিনোর প্রভাব রয়েছে কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। ওকে, প্রশান্ত মহাসাগরে কিন্তু এল নিনোর প্রভাব রয়েছে। এরপর রয়েছে হেটেরোস্ফিয়ার দেখা যায়, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি? হাইড্রোজেন স্তর। এরপরে দেখে নিচ্ছি তোমাদের উল্কাপিণ্ড, দেখো উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। তারপরে রয়েছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা আহ বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো কি নামে ডাকা হয়? টুইস্টার। এরপরে 6 নম্বরে, বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কোথায় কম? নিরক্ষীয় অঞ্চলে কম আর মরু অঞ্চলে বেশি। এরপরে রয়েছে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে কি বলে? মিস্ট্রাল। 8 নম্বরে রয়েছে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে নাইট্রোজেন, 78.08%। এরপরে রয়েছে নম্বর 9, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত হেটেরোস্ফিয়ার রয়েছে? 90 কিলোমিটার পর্যন্ত। 10 কোয়েশ্চেন,
বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033%। ওকে, 0.033%। তোমরা অবশ্যই উত্তর কিন্তু নেবে, হ্যাঁ এটি 0.033%। এরপর রয়েছে দেখো তোমাদের 11, হেটেরোস্ফিয়ারের উচ্চতর স্তরটির নাম কি? হাইড্রোজেন স্তর। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12, দেখো হেটেরোস্ফিয়ারের নিম্নতম স্তরটির নাম কি? হেটেরোস্ফিয়ারে দেখো নিম্নতম স্তরটির নাম কিন্তু আণবিক নাইট্রোজেন স্তর। ওকে, এরপরে রয়েছে তোমাদের 13, দেখো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাপেক্ষা পরিমাণে দ্বিতীয়তে রয়েছে কিন্তু অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের পরিমাণ 20 ধরো রয়েছে 98% এরকম সামথিং। ওকে, এরপরে রয়েছে তোমাদের 14, অধ্যক্ষেপের অন্তর্গত নয় কোনটি? দেখো কুয়াশা কিন্তু অধ্যক্ষেপের অন্তর্গত নয়। এরপরে রয়েছে তোমাদের 15, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ুতে? দেখো শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, চরম চরম আর্দ্রতা পরিমাপ করার এককের নাম কি? দেখো গ্রাম প্রতি ঘনমিটার। এর পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে পরের কোশ্চেন। দেখো রয়েছে মানচিত্রের সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তখন থেকে কি বলে? তখন থেকে বলা হয় সমবর্ষণ রেখা। এরপরে 18, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার কত? 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটার। এরপরে রয়েছে আবহাওয়ার বিভিন্ন দৃশ্যাবলী সৃষ্টিতে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? জলীয় বাষ্প। 20, বায়ুমণ্ডলে উপস্থিত দেখো কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? ধূলিকণার জন্য কিন্তু আকাশ নীল দেখায়। 21, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78%। এরপরে রয়েছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। 24, বায়ুমণ্ডলে হিলিয়ামের পরিমাণ কত? দেখো 0.00, তারপর 5%। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। বলা হয়েছে দেখো বায়ুমণ্ডলের সর্বশেষ বায়ুমণ্ডলের সর্বশেষ ঊর্ধ্বতম স্তর নাম কি? দেখো ম্যাগনেটোস্ফিয়ার, একদম সবার উপরে। এরপরে রয়েছে 26, বায়ুমণ্ডলের কোন স্তরের ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক? দেখো ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক কিন্তু রয়েছে স্ট্রাটোস্ফিয়ারে। ঠিক আছে, বিশেষ করে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে। এরপরে আমরা যাচ্ছি পরের পেজে। দেখো পরের পেজে রয়েছে দেখো বৈপরীত উত্তাপ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? দেখো বৈপরীত উত্তাপ বিশেষ করে পার্বত্য উপত্যকায় দেখা যায়, কিন্তু ট্রপোস্ফিয়ারের পরে যে স্তরটি রয়েছে স্ট্রাটোস্ফিয়ার, যেহেতু এখানে পার্বত্য অঞ্চল নেই তো অবশ্যই তোমরা করবে স্ট্রাটোস্ফিয়ার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 28 বলা হয়েছে ওজোন গহ্বরের অস্তিত্ব ধরা পড়ে কোথায়? দেখো ওজোন স্তরের গহ্বর ধরা পড়ে দক্ষিণ মানে কুমেরু অঞ্চলে বা আন্টার্কটিকায়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয়? ট্রপোস্ফিয়ারে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়। এরপরে রয়েছে দেখো 30, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? মেসোস্ফিয়ার। 31, কোন স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়? দেখো ম্যাগনেটোস্ফিয়ার। উত্তর কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের 32, কোন স্তরে তাপমাত্রা স্থির থাকে? দেখো ট্রপোপোজ। এই ট্রপোপোজে কিন্তু তাপমাত্রা স্থির থাকে। এরপরে রয়েছে 33, রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটির নাম কি? অবশ্যই হাইড্রোজেন স্তর। 34, দেখো মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছাই হয়ে যায়? অবশ্যই দেখো মেসোস্ফিয়ার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন রয়েছে 35, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা বা মেরুজ্যোতি দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। এরপরে দেখো রয়েছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হ্রাসের বিধি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? মানে স্বাভাবিক উষ্ণতা হ্রাস দেখা যায় কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে। আপনাদের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়, তার মানে ট্রপোস্ফিয়ার। এরপরে 37 রয়েছে ওজোন স্তরের ধ্বংস হয়। দেখো 200 ইউনিটে কম হলে কিন্তু ধ্বংস হয়। এরপরে রয়েছে 38,
প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে সবসময় কি থাকে? দেখো প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে সবসময় উচ্চচাপ থাকে, আর দেখো মানে ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে নিম্নচাপ থাকে, কিন্তু প্রতি ঘূর্ণপাত যখনই বলবে তখনই কিন্তু উচ্চচাপ হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩৯ চিনুক। চিনুক এক ধরনের উষ্ণ বায়ু, যেটি উত্তর আমেরিকার রকি পার্বত্যাঞ্চলে দেখা যায়। এরপরে ৪০ একটি শীতল স্থানীয় বায়ুর নাম কি? দেখো পাম্পেরো। এরপরে রয়েছে ৪১ এর ক্যানিয়ার সাগর উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণপাতকে কি বলা হয়? হেরিকেন বলা হয়। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে রকি পার্বত্য অঞ্চলে কোন ধরনের উষ্ণবায়ু প্রবাহিত হয়? উত্তর কিন্তু চিনুক। একটু আগে বললাম সৌরঝড়। সৌরঝড় থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করে বায়ুমণ্ডলের কোন স্তর? ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, অর্থাৎ সর্বশেষ স্তর। এরপরে দেখে নিয়েছি তোমাদের ৪৪ কোন অঞ্চলে দেখো কোন অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি? দেখো ক্রান্তীয় অঞ্চলে কিন্তু এই ওজোন গ্যাসের ঘনত্ব কিন্তু বেশি থাকে। এরপর ৪৫ বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে বলেন? দেখো স্পোনবি। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমি তোমাদের নিয়ে এসেছি দেখো ৪৬ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় কবে? ১৬ই সেপ্টেম্বর। ওকে, ১৯৮৭ সালে। ১৯৮৭ সালে উত্তর আমেরিকার কানাডার মন্ট্রিলে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোয়েশ্চেন ৪৭ হোমোস্ফিয়ার বায়ু স্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অবস্থান করে? দেখো ৯০ কিলোমিটার উচ্চতায় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। ওকে, এরপরে ৪৮ বলা হয়েছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ৩৪% বা ৩৫%। তারপরে ৪৯ কি বলেছে দেখে নিচ্ছি, মোট সৌর বিকিরণের যতটা অংশ ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তার পরিমাণ কিন্তু হবে 66%, যাকে বলা হয় হিট ব্যালেন্স অফ দ্য আর্থ বা কার্যকারী সৌর বিকিরণ। আজ 66%। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চারিত হয় তখন তাকে কি বলে? বিকিরণ। এরপরে ৪২ কোনো বস্তুগত মাধ্যম ছাড়াই তাপের একটি পদার্থ থেকে যখন অন্য পদার্থে সঞ্চারিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় কিন্তু বিকিরণ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৪৩ ট্রপোস্ফিয়ার। দেখো ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশকে বলা হয় ট্রপোপোজ। ঠিক আছে, ট্রপোপোজ। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন ৪৪ রয়েছে মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়? উষ্ণতা দেখো কমে যায়, হ্রাস পায়। ৪৫ সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে কে? ওজোন স্তর। ঠিক আছে, এরপরে রয়েছে ৪৬ একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন, জলীয় বাষ্প ইত্যাদি। এরপরে ৪৭ বায়ুমণ্ডলের কোন স্তরে দৈনন্দিন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়? আমরা যেখানে বসে আছি ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারে কিন্তু দেখো বায়ুমণ্ডলের দৈনন্দিন যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। এখানে ঝড় ঝঞ্ঝা হয়। এখানে এই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারকে আমরা জানি যে একে বলা হয় কি? দেখো মানে অশান্ত স্তর বলা হয় এই বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারকে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো সমুদ্র সমুদ্রতল জলস্তর বৃদ্ধির প্রধান কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। ওকে, চলো রয়েছে পরের কোশ্চেন ৪৯ যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় অ্যাডভেকশন। মানে অনুভূমিকভাবে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হবে, মানে হরাইজন্টাল ভাবে প্রবাহিত হবে। ঠিক আছে, তখন তাকে বলা হয় তখন সেটি হলো অ্যাডভেকশন। এরপরে রয়েছে ৫০ ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ গ্রহণ করে দেখো কখন কোন সময়? দুপুর ২টো পর্যন্ত, দুপুর ২টো। আর সব থেকে তাপমাত্রা কম থাকে কিন্তু ভোর ৫টায়, আর সব থেকে বেশি থাকে দুপুর ২টোয়। এরপর ৫১ নম্বর কোয়েশ্চেন, সমস্ত রেখাগুলিকে যে কল্পনা করা হয় তখন তা কল্পনা করা হয়, মানে সমস্ত রেখাগুলো কল্পনা করা হয় অক্ষরেখার। দেখো অক্ষরেখার সমান্তরালে, এই অক্ষরেখা এই অক্ষরেখার সমান্তরালে, অর্থাৎ হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ৫২
কি বলেছে, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন, CH4 মিথেন। কৃষি জমি থেকে সব থেকে বেশি উৎপন্ন হয় মিথেন। এর 53 দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা কখন থাকে? ভোরবেলা, ভোর 5টায়। এরপরে 54 পাশাপাশি অনুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলা হয় পরিবহন। 55 কোন যন্ত্রের সাহায্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পরিমাপ করা হয়? 6 এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার। 6 এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার। এরপরে রয়েছে দেখো এল নিনো। এল নিনো এবং লা নিনা পরস্পর ড্যাশ, দেখো বিপরীত অবস্থায়। এল নিনো উষ্ণ আর লা নিনা কিন্তু শীতল। এল নিনো এল নিনো বাস্তুতন্ত্র নষ্ট করে, আর লা নিনা কিন্তু বাস্তুতন্ত্রের পক্ষে ভালো। ঠিক আছে? এল নিনো থাকলে খরা হয়, বিশেষ করে কোনো কোনো জায়গায়, আর লা নিনা থাকলে কিন্তু বন্যা হয়। এরপরে রয়েছে তোমাদের 57 যে জলবায়ু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন দেখা যায় না, তাকে সেটির নাম কি? দেখো নিরক্ষীয় অঞ্চল, এখানে কিন্তু পরিবর্তন দেখা যায় না। 58 বৈপরীত্য দেখা যায় পার্বত্য অঞ্চলে। এরপরে রয়েছে দেখো লা নিনার অপর নাম কি? দেখো লা এল নিনোর অপর নাম কি? এল নিনোর অপর নাম, দেখো এখানে হবে না। এল নিনোর বিপরীত কোনটি? এল নিনোর বিপরীত হতো লা নিনা। ঠিক আছে, তো যাই হোক কোশ্চেনটি বাদ। এরপরে রয়েছে 60 বলা হচ্ছে প্রদত্ত প্রদত্ত কোন দেশে লা নিনার প্রভাব সব থেকে বেশি দেখা যায়? দেখো লা নিনার প্রভাব সব থেকে বেশি দেখা যায় ভারতে, কারণ ভারতে তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। যখন লা নিনা ঘটে, লা নিনা তখন কিন্তু ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত হয় এবং বন্যা হয়। 61 অতি বেগুনি রশ্মিকে শোষণ করে কে? স্ট্রাটোস্ফিয়ার, সরি, স্ট্রাটোস্ফিয়ার। এরপরে রয়েছে দেখো তোমাদের 62 ওজন ওজন গহ্বর তৈরি হয় কোথায়? কুমেরু অঞ্চলে। কুমেরু অঞ্চলে কিন্তু ওজন গহ্বর তৈরি হয়। 63 বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো কি? দেখো বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো কিন্তু লবণ কণা। ঠিক আছে, লবণ কণা। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে? দেখো প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কিন্তু ওজোন স্তরকে। 65 দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত? দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু 15°C। এরপরে রয়েছে দেখো ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু। দেখো লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে যখন প্রবাহিত হয়, তখন একে কি বলা যেতে পারে? অর্থাৎ একে অ্যাডভেকশন বলা যেতে পারে। ঠিক আছে, এটি অর্থাৎ ভূপৃষ্ঠে এটি সমান্তরালে প্রবাহিত হয়। দেখো এটি কোন পদ্ধতিতে, অর্থাৎ এখানে বলা হয়েছে কোন পদ্ধতিতে প্রবাহিত হয়, আর এটি অ্যাডভেকশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 67 উষ্ণমণ্ডলের গড় উচ্চতা কত? দেখো গড় উচ্চতা 27°C। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 68 গ্রিনহাউস গ্যাস সর্বাধিক ভারতবর্ষে গ্রিনহাউস গ্যাস সৃষ্টি হয়, দেখো কত পার্সেন্ট? 6%। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্রিনহাউস গ্যাস। দেখো এই যে গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউস এফেক্ট, এই এফেক্ট কথাটি প্রথম ব্যবহার করে কে? দেখো জে ফুরিয়ান। এরপরে রয়েছে গ্রিনল্যান্ড। দেখো এই যে গ্রিনল্যান্ডের অ্যালবেডোর পরিমাণ কত? দেখো গ্রিনল্যান্ডের অ্যালবেডোর পরিমাণ কিন্তু 75%। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 71 যে পরিমাণ সৌর শক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে সরাসরি মহাশূন্যে মানে ফিরিয়ে দেয়, অর্থাৎ ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, সেটার নাম হলো অ্যালবেডো। 34 থেকে 35%। এরপরে রয়েছে তোমাদের 72 নম্বরে পৃথিবীর আগত সূর্যরশ্মির প্রত্যক্ষ শোষণ করে, অর্থাৎ সরাসরি শোষণ করে 19%। ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যে মানচিত্রে যোগ করে তাকে বলা হয় সমুষ্ণ রেখা। 74 ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক তাপ শোষণ করে কখন? দুপুর দুটোয়। 65 নম্বর 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কত কমে? 6.4°C। 6.4°C। এরপরে রয়েছে সাধারণত অবস্থায় সমুদ্র পৃষ্ঠ আদর্শ বায়ুর চাপ কত? 10, 13, 25 মিলিমিটার। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো 77 ক্যারিবিয়ান উপসাগরে ফ্রান্সের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? হেরিকেন। তোমরা জানো হ্যাঁ হেরিকেন। এরপরে রয়েছে দেখো
78 নম্বর কোশ্চেন, চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলা হয়? টাইফুন। এই টাইফুনের অন্য নাম হলো টুইস্টার। এরপরে রয়েছে আইটিসিজেড, ইন্টারট্রপিক্যাল কনজারভেশন জোনস, কোন মন্ডলে দেখা যায়? উষ্ণ মন্ডলে দেখা যায়। 80, আল্পস আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদীর উপত্যকার মধ্য দিয়ে যে উষ্ণ ও শুষ্ক এবং উষ্ণবায়ু প্রবাহিত হয় তার নাম কিন্তু ফন বায়ু। এরপরে রয়েছে দেখো আমাদের 81, স্থলবায়ু প্রবাহিত হয় কখন? দেখো স্থলবায়ু প্রবাহিত হয় কিন্তু রাতে। আর 82, সূর্য থেকে পৃথিবীর দিকে আসা দেশের যে অংশ পুনরায় মহাশূন্যে ফিরে যায়, অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ সৌরশক্তি আসে, ঠিক আছে, সেগুলো আমাদের তাপ, সেগুলো ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডল বা মেঘ দ্বারা উত্তপ্ত হতে পারে না, সেগুলো মহাশূন্যে ফিরে যায়, তাকে বলা হয় অ্যালবেডো। 83, বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। 84, হিমালয় পর্বতের কোন ঢালে গড় উষ্ণতা বেশি? দেখো দক্ষিণ ঢালে কিন্তু গড় উষ্ণতা বেশি থাকে। এরপরে রয়েছে দেখো বৈপরীত্য উত্তাপে নেমে আসে কি? ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, ক্যাটাবেটিক বায়ু, শীতল বায়ু। ওকে। আর কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর কি হয়? দিক বিক্ষেপ ঘটে, অর্থাৎ গয়েস দা কারেক্ট আনসার, দিক বিক্ষেপ ঘটে। এরপরে 87 রয়েছে ঘূর্ণবাদের কেন্দ্রে সবসময় কি থাকে? নিম্নচাপ থাকে। আর ঘূর্ণবাদের কেন্দ্রস্থলকে বলা হয় ঘূর্ণবাদের চক্ষু। এরপরে রয়েছে তোমাদের 88, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সব থেকে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। 89 তে বলছে পচা জৈব আবর্জনা থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসের সংকেত CH4। এরপরে রয়েছে দেখো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল বায়ু, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল বায়ু, এখানে কিন্তু শীতল বায়ু বলেছে, ব্লিজার্ড হবে। শীতল বায়ু কিন্তু ব্লিজার্ড, অ্যাকচুয়ালি কিন্তু কি বলতো, উষ্ণ হলে কিন্তু চিনুক, উষ্ণ হলে চিনুক, যেহেতু শীতল বায়ু বলেছে ব্লিজার্ড হবে। ব্লিজার্ড কিন্তু প্রকৃতপক্ষে এক ধরনের তুষার ঝড়, এক ধরনের তুষার ঝড়, ঠিক আছে, এক ধরনের তুষার ঝড়। এরপরে রয়েছে 91, পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে কি? কোরিওলিস বল। দেখো কোরিওলিস বল, অর্থাৎ হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? 92, উষ্ণ উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহকে কি বলা হয়? সিরক্ষ। কি বলা হয়? উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহকে সিরক্ষ বলে। কোথায়? মিশরে। ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, প্রধান বায়ুচাপ বলয় ও বায়ু প্রবাহ বলয়গুলির স্থান পরিবর্তন হয় দেখো পৃথিবীর কি? দেখো পৃথিবীর উপর সূর্যের আপাত গতির জন্য। ঠিক আছে, সূর্যের আপাত গতির জন্য। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 94, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর দিক পরিমাপ করা হয়? বাত পতাকা বা হ্যাঁ, বাত পতাকা। আয়ন বায়ু এক প্রকার কি? আয়ন বায়ু এক ধরনের নিয়ত বায়ু। ঠিক আছে, এগুলো একটা নিয়মিত ভাবে একটা বছরে একটা নির্দিষ্ট দিক থেকে আর একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠে কয়টি স্থানীয় বায়ুচাপ বলয় রয়েছে? 7টি। তোমরা 7টি জানো, 7টি বায়ুচাপ বলয় জানো। বিমানে যে বায়ুচাপ মাপার যন্ত্র রয়েছে তাকে কি বলে? অ্যানিরয়েড ব্যারোমিটার, অর্থাৎ কোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? ডোলড্রাম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। বায়ুচাপের পরিমাপের একক হলো মিলিবার, যাকে বলা হয় এমবি, মিলিবার। এরপরে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের প্রতি 300 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে? 34 মিলিবার। ভূপৃষ্ঠের ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ু প্রবাহে, তার নাম পশ্চিমা বায়ু। এরপরে এসে দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে কি নামে পরিচিত? উইলি উইলি। 103, ঘূর্ণবাদের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায় ক্রান্তীয় অঞ্চলে। 104, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম অংশে কোন ধরনের জলবায়ু দেখা যায়? উষ্ণ মরুজলীয় অঞ্চল দেখা যায়। 105, আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় শতকরায়। 106, পৃথিবীর সবচেয়ে বেশি সংঘটিত হয় ষৈলতকে বৃষ্টিপাত। ক, উষ্ণ ও বৃষ্টিপাতের লেখচিত্র 12 মাসের জুন, জুলাই, আগস্ট
মাসের উষ্ণতা কম। রেখায় দেখো কম, রেখাচিত্র অবতল ও অবতল, আর কি বলা হয়েছে, অবতল ও বৃষ্টিপাতের স্তম্ভের উচ্চতা কিরকম হবে। তো এখানে কিন্তু হবে এরকম একটি কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিকে মাঝে মাঝে দেয়, ঠিক আছে। তো সেটি হবে মৌসুমী জলবায়ুর উত্তর গোলার্ধ, মৌসুমী জলবায়ুর উত্তর গোলার্ধ। এরপরে রয়েছে দেখো আমাদের বৃষ্টিপাত, বৃষ্টি ছায়া অঞ্চলটি দেখো কোথায় রয়েছে, আন্দিজ পর্বতের পূর্ব ঢালে। আর আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারো পশ্চিমাঘাট, পশ্চিমাঘাট পর্বতের পূর্ব ঢাল একটি বৃষ্টি ছায়া অঞ্চল। শিলং একটি বৃষ্টি ছায়া অঞ্চল। 10, 10-এ কি বলা হয়েছে দেখো, 10-এ বলা হয়েছে পর্বত আরোহীদের, আরোহীদের মানে যারা পাহাড়ে ওঠে তাদের বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি, অ্যানিরয়েড ব্যারোমিটার। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পরের কোশ্চেন 111, বায়ু প্রবাহের প্রধান কারণ কি। দেখো বায়ুর চাপের তারতম্যই হলো বায়ু প্রবাহের প্রধান কারণ। এরপরে চিনুক, চিনুক হলো কি, চিনুক হলো এক ধরনের উষ্ণ বায়ু, অনেকবার হয়েছে। 13, পৃথিবীর বৃহৎ মরুভূমি গড়ে উঠেছে যে বায়ুর গতিপথে, সেটির নাম হলো আয়ন বায়ু, সেটির নাম হলো আয়ন বায়ু। 114, তীক্ষ্ণ চিৎকারী ষাট আখ্যা দেওয়া হয় দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি অক্ষরেখাকে। এরপরে রয়েছে তোমাদের 115, সাধারণতভাবে জেট বায়ুপ্রবাহ দেখা যায় পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। এরপরে রয়েছে তোমাদের 116, সুইজারল্যান্ডের জলবায়ুগত মরুদ্যানে পরিণত করেছে যে বায়ু, তার নাম হলো ফন। তারপরে রয়েছে 117, স্থলবায়ু। দেখো স্থলবায়ু হলো এক ধরনের স্থানীয় বায়ু, এক ধরনের স্থানীয় বায়ু। এরপরে রয়েছে দেখো তোমাদের 118, বাষ্পীভবন মাপার যন্ত্রের নাম কি, ইভাপোরাটিনোটর। দেখো ইভাপোরাটিটর, রানিটর। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 119, পৃথিবীর সর্বাধিক উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলটির নাম কি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। খুব আর্দ্রতা থাকে, বলতে পারো 100% আর্দ্রতা থাকে। 120, মেঘালয় রাজ্যের শিলং একটি বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ। এরপরে রয়েছে তোমাদের দেখো 121, উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে। 122, নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয় না, তার কারণ কি, পরিচালন প্রক্রিয়া। দেখো পরিচালন প্রক্রিয়ার জন্য। 123, বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রের সাহায্যে দেখা যায়, অল্টিমিটার। ফন্ট কি, ফন্ট এক ধরনের স্থানীয় বায়ু। 125, ব্যারোমিটারের পারদের সূচক হঠাৎ নেমে গেলে যে আশঙ্কা রয়েছে সেটির নাম কি, সেটির নাম হলো ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ, বোরো। এরপরে রয়েছে দেখো তোমাদের 28, বিউফোর্ট স্কেলের হ্যারিকেনের মান কত, 12, এর মান হলো 12। পরে কোশ্চেন দেখছি আমরা 29, সারা বছর অধিক উষ্ণ ও অধিক বৃষ্টিপাত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর্দ্র নিরক্ষীয় অঞ্চলে। 130, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলায়। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলা আমরা বললাম। তো 132, বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। আর সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়, আর্দ্র নিরক্ষীয় অঞ্চলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোথায়, কখন, ভোরবেলায়। অনেকবার রিপিট হয়ে গেল। তো দেখো 136, যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুর নাম কি, বোরো। ঠিক আছে। সারা বছর দেখো, সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 138, জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী, ভ্লাদিমির কোপেন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতের শীতকালে যে ঝড় সৃষ্টি হয়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই পরীক্ষা আসার মতো কোশ্চেন এটা। পশ্চিমা বায়ু, এবং পশ্চিমা বায়ু কাকে বলে এটাও পড়বে। 140, একটি উষ্ণ ও একটি শুষ্ক স্থানীয় বায়ুর নাম কি, চিনুক। উত্তর হবে চিনুক। ওকে, তো এরপরে কিন্তু তোমাদের আরো শর্ট কোশ্চেন রয়েছে, আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ রয়েছে।
তো দেখো, তোমাদের যদি কোনো আহ, দরকার হয়, মানে তোমরা যদি কেউ মনে করো চাও যে তোমাদের এই কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো উত্তরগুলো তোমাদের দরকার, তাহলে আমাকে বলবে, অবশ্যই আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো এবং পরবর্তী লাইভ দেওয়ার চেষ্টা করব। তো দেখো, তোমাদের মাধ্যমিকের প্রথম থেকে একদম শেষ চ্যাপ্টার পর্যন্ত, একদম শেষ চ্যাপ্টার তোমাদের দেওয়া রয়েছে স্যাটেলাইট ইমেজারি বা টপোগ্রাফিক্যাল ম্যাপ, মানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা কি বলবো, উপগ্রহ চিত্র। তো এই চ্যাপ্টার পর্যন্ত কিন্তু তোমাদের রয়েছে, পুরো সম্পূর্ণ রয়েছে, কিন্তু সম্পূর্ণ একদম উত্তর সহ রয়েছে। তো অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিও যদি তোমাদের দরকার হয়, তো আমাকে অবশ্যই বলবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? আর এই পর্যন্তই আজকে রাখছি। তোমরা তোমরা অবশ্যই যারা পরবর্তী পর্যায়ে অফলাইনে দেখবে, তোমরা মূল্যবান তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।